এইচএসসি পরীক্ষার্থীদের রাইটিং পার্টে পাস পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল 80 মার্কস। এই বইটা আমার দীর্ঘদিন ধরে এইচএসসি পরীক্ষার্থীদের রাইটিং পার্টে মুখস্থ না করে কীভাবে ট্রিক্সের মাধ্যমে ফুল মার্কস পেতে পারে, 80 নাম্বার পেতে পারে পাস পেপার সেকেন্ড পেপারের রাইটিং পার্টে, সেভাবে আমি সাজিয়েছি আজকে তোমাদের এক ক্লাসে। আজকে এইচএসসি পরীক্ষার্থীদের এক ক্লাসে রাইটিং পার্টের 80 মার্কস আজকে শেষ করে দিচ্ছি। আজকের এই ক্লাসটা দেখো তোমরা কীভাবে একটা রাইটিং পার্ট কীভাবে স্মার্টলি লিখলে ভালো একটা নাম্বার পাবা, কোন ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসগুলো লিখলে ভালো নাম্বার পাবা, ইনফর্মাল লেটার ইমেইল লেখার নিয়ম, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, প্যারাগ্রাফ কমপ্লিটিং স্টোরি, কম্পোজিশন, গ্রাফ চার্ট, পাই চার্ট, পয়েম অর্থাৎ থিম রাইটিং, এরপর সেকেন্ড পেপারের রিপোর্ট রাইটিং, অর্থাৎ পাস পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল যে 80 মার্কস তোমাদের রাইটিং পার্ট, সেই টোটাল 80 মার্কসের আজকে এক ক্লাসে শেষ। জাস্ট আমার সাথে দেখো, সব মিলিয়ে হয়তো আমাদের 1 ঘন্টার ক্লাস হবে। 1 ঘন্টায় তুমি যদি 80 মার্কস পাও তাহলে ব্যাপারটা কেমন বলো? ঠিক আছে, তাহলে আমার সাথে আসো। প্রথমে আমরা এখানে যেভাবে টেবল অফ কন্টেন্টস সাজিয়েছি সেভাবেই আমরা তোমাদেরকে আজকে পড়াচ্ছি। দেখো, একেবারে 80 মার্কসের রাইটিং পার্টের জন্য বেশ কিছু বেসিক কথা আমি এখানে তোমাদেরকে বলেছি। দেখো সেটা কি, রাইটিং পার্টের ক্ষেত্রে মনে রাখবে সেই বিষয়ে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। যে রাইটিং পার্টের টপিক্সটা তুমি লিখতে যাচ্ছ সেটা সম্পর্কে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। ধরো তুমি ফুড অ্যাডাল্টারেশন নিয়ে লিখতেছ, ফুড অ্যাডাল্টারেশন নিয়ে তোমার 2-3টা বই থেকে পড়বা, আমার বই থেকে পড়বা, গুগল থেকে পড়বা, চ্যাটজিপিটি থেকে পড়বা। ফুড অ্যাডাল্টারেশন কিংবা খাদ্য ভেজাল নিয়ে বাংলাতে কোনো অনুচ্ছেদ পড়বা, কোনো পত্রিকা থেকে পড়বা, তোমার ইনফরমেশনটা একেবারে তথ্য ভাণ্ডারটা সমৃদ্ধ থাকবে। বাক্যগুলো গ্রামাটিক্যালি সঠিক লেখা, তুমি ইসের জায়গায় আর লিখেছ, আর এর জায়গায় ইস লিখেছ, সিঙ্গিলের জায়গায় প্লোরাল লিখেছ, এভাবে গ্রামাটিক্যাল ভুল করা যাবে না। কোনো ক্লো থাকলে তার প্রভাব লিখে দেখা। অনেক সময় প্যারাগ্রাফের ক্ষেত্রে বা ওই রাইটিং পার্ট লেখার ক্ষেত্রে ওখানে বেশ কিছু ওরা প্রশ্ন সাজিয়ে বলে দেয় যে কীভাবে কী লিখবা। ওকে, এরপর হচ্ছে পূর্বের বাক্যের সাথে পরের বাক্যের মিল রাখতে হবে। চেইন অফ সেন্টেন্স কমান্ড, প্রথমে আমি খাদ্য ভেজাল কী সেটা বলবো, খাদ্য ভেজাল কাকে বলে, কী কী কারণে খাদ্য ভেজাল হয়, কারা কারা খাদ্য ভেজাল করে, এরপর খাদ্য ভেজাল প্রতিরোধ করব কেমনে, কী কী সরকার পদক্ষেপ নেওয়া উচিত, এভাবে বলবো। আমি প্রথমে যদি বলি খাদ্য ভেজাল কীভাবে রোধ করব, এরপর সবার শেষে যদি বলি খাদ্য ভেজাল কাকে বলে, তাহলে এখানে চেইন অফ কমান্ড, চেইন অফ সেন্টেন্স কমান্ড ঠিক থাকতেছে না। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, হেডিং করার ক্ষেত্রে, শিরোনামের ক্ষেত্রে প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিতে হবে। 3টা জিনিস ছাড়া, এপিসি ছাড়া। এপিসি কি? আর্টিকেল, প্রেপোজিশন, কনজাংশন অথবা এসসিপি বর্তমান। তোমরা যারা সিআইডি দেখেছো, সিআইডি যারা দেখেছো, ওখানে যেই ছিল এসসিপি বর্তমান, এসসিপি বর্তমানের নাম দিয়ে মনে রাখবা কেমন। আর্টিকেল, কনজাংশন, প্রেপোজিশন ছাড়া একটা কম্পোজিশন, প্যারাগ্রাফ কিংবা রিপোর্টের হেডিংটা, স্টোরির হেডিংটা অবশ্যই বড় হাতের দিবা প্রত্যেকটা শব্দের, শুধু এসসিপি ছাড়া, আর্টিকেল, কনজাংশন, প্রেপোজিশন ছাড়া। যেমন ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইউজের এটা বড় হাতের, অ্যাবিউজের এটা বড় হাতের, ইন্টারনেটের এটা বড় হাতের, কিন্তু এনটা কনজাংশন, অফটা প্রেপোজিশন বলে এদেরকে আমরা বড় হাতের দিই নাই, কিন্তু বাকি সব জায়গায় আমরা কি করব, বড় হাতের দিব। ওকে, আচ্ছা। রাইটিংয়ে যদি তোমার সবার ভালো নাম্বার পেতে চাও, ওভার রাইটিং করবা না। লাইন বাড়ানোর জন্য এক কথা বারবার বলবা, এক কথা বারবার বলবা, এভাবে ওভার রাইটিং করা যাবে না। যৌক্তিক তথ্য দিতে হবে। লাইন বাড়ানোর জন্য অপ্রাসঙ্গিক তথ্য দিবা না। এখানে বেসিক সেন্সটা মনে রাখো। আজকে তোমরা আমার ক্লাসটা করো, আজকে সব মিলে 50-1 ঘন্টা যতক্ষণ লাগে, সেট মার্কস আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সেটা কি? যৌক্তিক তথ্য দিতে হবে। তুমি লাইন বাড়ানোর জন্য, পৃষ্ঠা বাড়ানোর জন্য, কথা বাড়ানোর জন্য অযৌক্তিক, ইররিলেভেন্ট, ওই ফুড অ্যাডাল্টারেশনের সাথে সম্পর্কিত না, ইন্টারনেটের সাথে সম্পর্কিত না, ট্রাফিক জ্যামের সাথে সম্পর্কিত না, এমন একটা সেন্টেন্স দেওয়া কখনোই যাবে না। এগুলো স্যারদের চোখে পড়ে যায়। গ্রামাটিক্যালি মিস্টেক করা যাবে না, বানান ভুল করা যাবে না। গ্রামাটিক্যাল একেবারে বেসিক গ্রামার, একেবারে রাইট ফর্মস অফ ভার্বসের মেইন সেন্সটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন সেন্সটা তোমাকে ঠিক রাখতে হবে। স্পেলিং ভুল করা যাবে না। বাসায় যে রাইটিং পার্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বাসায় বারবার পড়বা, ঠিক আছে, যেন বানান ভুল না হয়। ওকে, তাহলে এটা একেবারে প্রত্যেক রাইটিং পার্টের জন্য। এবার আসো
কিছু শব্দ আছে ফর্মাল ওয়ার্ডস, কিছু শব্দ আছে ইনফর্মাল ওয়ার্ডস। কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, ইমেইল, রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমাকে ফর্মাল ওয়ার্ড লিখতে হবে, ফর্মাল ওয়ার্ড লিখতে হবে। কি লিখতে হবে? ফর্মাল ওয়ার্ড লিখতে হবে। কিন্তু এমনিতেই যখন তুমি কোনো বন্ধুকে লিখবা, ফ্রেন্ডস, বন্ধুকে, চিলড্রেন, ছেলে মেয়েদেরকে, রিলেটিভস, আত্মীয়দেরকে কোনো চিঠি লিখবা, তাহলে তুমি সেখানে ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করতে পারো। অ্যাপ্লিকেশনে, কম্পোজিশনে, রিপোর্টে তুমি যদি ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করো তাহলে ভালো নাম্বার পাবা না। তোমরা বলবা যে ভাইয়া যে আমরা তাহলে ফর্মাল ইনফর্মালগুলো কেমনে শিখবো? আমি তোমাদের রাইটিং পার্টে আসা ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসগুলো এখানে তালিকা করে দিয়েছি, সেগুলো দেখে ফেলবা। বইটা কীভাবে, পিডিএফটা তোমরা কীভাবে সংগ্রহ করবা কমেন্টে, ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিচ্ছি। এবং আমাদের যারা ফেড বেসের স্টুডেন্ট আছে তারা তো এটা ফ্রিতে পেয়ে যায় ভর্তি হয়ে গেলে। আর তোমরা যারা আছো তোমাদেরকে এটা একটা নামমাত্র মূল্য দিয়ে এটাকে নিয়ে নিতে হবে। এটার বিস্তারিত আমরা কমেন্টে দিয়েছি, ক্যাপশনে দিয়েছি, দেখো। তাহলে এই ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডগুলো তোমরা দেখে ফেলবা। ওকে, ধরো আমরা বলি যে সে ভালো রেজাল্ট অর্জন করছে, গেট এ প্লাস, তাহলে গেট বলা যাবে না, এটা তোমাকে অবটেন বলতে হবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, তুমি ফ্রেন্ডস, রিলেটিভস, ছেলে মেয়ে অথবা বাবা মা, ওদেরকে বলানোর সময় তুমি কি ইনফর্মাল ইউজ করতে পারবা। তাহলে শো ইউজ না করে অ্যাপিয়ার ইউজ করবা, কেমন? স্টার্ট ইউজ না করে কমেন্টস ইউজ করবা। ফর্মালের ক্ষেত্রে ফর্মাল, এখানে সব কিছু আমি দিয়ে দিয়েছি, একেবারে যত কিছু লাগবে এইচএসসি রাইটিং পার্টে সব কিছু দেওয়া আছে। আচ্ছা, কীভাবে ইমেইল লিখতে হয় সেটার একটা ফরম্যাট দিয়েছি, এবার দেখো। ইমেইল লেখার ক্ষেত্রে ফ্রম টু সেন্ড সাবজেক্ট, কী বলেছি? ফ্রম যে পাঠাবে, টু যার কাছে পাঠাবে, সেন্ড কোন সময় পাঠিয়েছ, সাবজেক্ট পরীক্ষার প্রশ্নে যেটা লেখা থাকবে সেটা। অথবা এটা এভাবে লেখা যায় টু ফ্রম সাবজেক্ট সেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড দিয়ে এখানে একটা কমা দিতে হবে। এখানে তুমি যা দাও না কেন অবশ্যই কমা দিতে হবে। সাধারণত প্রত্যেকটা লেটার ইমেইল এভাবে হয়, I have got your email just now. Thank you very much from the core of heart. Alhamdulillah, I'm very well. I hope you are well by the grace of Almighty Allah. সবার শেষে আমরা এগুলো লিখে no more today. I'll meet you within very short time. Your saver now. তাইলে মোটামুটি এটা হচ্ছে ইমেইলের একটা ফরম্যাট। আমি তোমাকে ফরম্যাটটা আগে দেখাচ্ছি। ধরো তোমার পরীক্ষা ইমেইল হিসেবে আসছে যে দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ইউর স্কুল অথবা অফ ইউর কলেজ, তাহলে তুমি এখানে এই যে কথাগুলো মেইন পার্ট অফ ইমেইলে লিখে দিবা। দ্য স্কুল অর কলেজ ইজ ডেকোরেটেড নাইসলি, আমাদের কলেজ কিংবা স্কুলটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। দ্য ইউএনও প্রেসিডেন্ট ওভার দ্য মিটিং, উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্ব করেছিল। দ্য ফাংশন বিগান উইথ দ্য রিসিটেশন অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই আমাদের অনুষ্ঠানটি শুরু হয়। দেন উই অল সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত গাই। গেস্ট হোয়েস্টেড ন্যাশনাল ফ্ল্যাগ, অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করে। আওয়ার হেডমাস্টার রিড অ্যাবাউট দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ আওয়ার স্কুল। এই যে পুরো কথাটা মেইন পার্ট অফ ইমেইলে এই জায়গাটাতে আমরা লিখব। স্টার্টিং এন্ডিং সব কিছু একই রকম, ঠিক আছে? এখানে সব কিছু আমি দিয়ে দিয়েছি। আবার লেটারের ক্ষেত্রেও দেখো, আমরা প্রথমে ডেট দিই অথবা স্থান দিই। ওকে, মাই ডিয়ার ফ্রেন্ডস দিই। আই হ্যাভ গট ইউর ইমেইলের জায়গায় জাস্ট লেটার লিখবা। তার শুরু এবং শেষটা একই। ইমেলের ক্ষেত্রে আমরা ফ্রম টু সেন্ড সাবজেক্ট লিখি, লেটারের ক্ষেত্রে জাস্ট মাই ডিয়ার ফ্রেন্ডের আগে আমরা স্থানটা কিংবা তারিখটা লিখি। আর মেইন পার্ট অফ দ্য লেটারটা এই জায়গাটাই লিখবা। ওকে, নিচে খাম আঁকাটা, স্ট্যাম্প আঁকাটা এটা বাধ্যতামূলক না, বুঝছো? এটা না লিখলেও কোনো প্রবলেম নেই। প্রিপারেশন এক্সাম আসছে, ধরো এই জায়গাটা, এই যে প্রিপারেশন এক্সাম লেটারটা আমাদের মেইন পার্ট অফ লেটারের জায়গায় লিখে ফেলবা। আমি তোমাকে ফরম্যাটটা শেখাচ্ছি। এবার আসো, এরকম সব কিছুর আমি মেইন জিনিসটা দিয়ে দিয়েছি। এবার তোমার এইচএসসি পরীক্ষায় আসার মতো যতগুলো লেটার আছে সবগুলো আমি এখানে দিয়েছি। ইমপ্রুভ ইংলিশ, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এই যে এখানে দেওয়া আছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ওয়েস্ট টাইম ইউজিং ফেসবুক অর ইন্টারনেট। এরপর প্রসিডিউর অফ অ্যাডমিশন, ভর্তির নিয়ম কানুন, ইম্পর্টেন্স অফ কমিউনিকেটিভ ইংলিশ, পিকনিক, তারপর হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস, ঐতিহাসিক স্থান। এটা হচ্ছে তোমার তোমার কোনো বিদেশি বন্ধু তোমার দেশে বেড়াতে আসতে চাচ্ছে, তুমি তখন তোমার বন্ধুকে তোমার দেশের ঐতিহাসিক স্থানগুলো নিয়ে বলবা যেন সে আমাদের দেশে বেড়াতে আসে, ঠিক আছে?
এই যে প্রত্যেকটা লেটারগুলো আমরা আমাদের পেড বেসের স্টুডেন্টদেরকে আমরা এই প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা রাইটিং পার্টের অনুবাদ, কঠিন শব্দগুলো মুখস্থ করা, এরপর এগুলো কীভাবে সহজে মনে রাখা যায় সব কিছু আমরা একেবারে ধরে ধরে পড়াই। কেমন? হোয়াটস ইউ ইন্টেন্ড আফটার এইচএসসি এক্সামিনেশন? এইচএসসি পরীক্ষার পরে তুমি কি করতে চাও? এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ডিসক্রাইবিং ইউর কান্ট্রি, তোমার বন্ধুকে তোমার দেশ সম্পর্কে বর্ণনা দেওয়া। এরপর হচ্ছে তোমার ছোট ভাইকে উপদেশ দেওয়া যেন খারাপ সঙ্গ ত্যাগ করা। এরপর তোমার বন্ধুকে লেখা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, 2024 সালের যেই স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেটার নিয়ে তোমার বন্ধুকে লেখালেখি করা। অনেকগুলো লেটার এখানে দিয়ে দিয়েছে আমরা। দেখো আর একটা দিয়েছে কি, তোমার কোনো বন্ধু অস্ট্রেলিয়ায় থাকে। এটা কিন্তু ঢাকা বোর্ড 2025 সালের এইচএসসি পরীক্ষায় আসা প্রশ্ন। বুঝতে পেরেছ? তোমরা যারা এখন এইচএসসি 25-এ যারা খারাপ করেছো তারা 26 সালের পরীক্ষার্থী 27, 28 সবার জন্যই আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। রাইট এ লেটার টু হিম টু গিভ হিম এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য সাইটস অ্যান্ড সাউন্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশের সুন্দর দৃশ্যের বর্ণনা তুমি তাকে দিবা। এরপরে কি, তোমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপন, রাজশাহী বোর্ড 25 সালে আসছে এইচএসসিতে। ডিসক্রাইবিং দ্য ফুড অ্যান্ড ফুড হ্যাবিট অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশের মানুষের খাদ্য এবং খাদ্যাভ্যাস, যশোর বোর্ড 25 সালের প্রশ্ন। শোয়িং সিম্পেথি, এটা বেশ কয়েক রকম আসতে পারে। ধরো তোমার কেউ মারা গিয়েছে, তোমার কেউ রেজাল্ট খারাপ করেছে, তোমার কেউ অসুস্থ হয়েছে, তুমি অসুস্থ হয়েছ করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হয়ে, তোমার বন্ধু তোমাকে একটা কি জানি, অথবা তোমার বন্ধুদের মধ্যে কেউ এরকম আক্রান্ত হয়েছে, তুমি তাদেরকে একটা সমবেদনা জানিয়েছ। এটাই হচ্ছে শোয়িং সিম্পেথি। এটা দিনাজপুর বোর্ড 25-এর প্রশ্ন। এগুলোর বাংলা সহ দিয়ে দিয়েছি। লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার অ্যাডভান্টেজ, উপকারিতা। অর্থাৎ এসএসসি পরীক্ষায় যত লেটার আসে সেগুলো সবগুলোর অর্থ সহ, সেই সুন্দর কীভাবে লিখলে 10-এ 10 পাবা সেগুলো সহ সব কিছুই দিয়ে দিয়েছি। আচ্ছা, সব কিছু দেওয়া আছে এখানে। এই বইটা পড়লেই তোমরা 80 নাম্বার ক্লিয়ার। হাউ টু রাইট অ্যাপ্লিকেশন, কীভাবে অ্যাপ্লিকেশন লিখলে তুমি পরীক্ষায় 10-এ 10 নাম্বার পাবা সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি। কমপ্লেক্স বাক্যের বেশি ব্যবহার করতে পারো। কমপ্লেক্স বাক্যটা যেন একটু বড় হয়। হু, হুইজ, দ্যাট, ইফ, আনলেস, দো, অল তো থাকে। ফর্মাল লেটারে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। আমরা আই এম আ বয়, হি ইজ আ স্টুডেন্ট এভাবে বলি না, তোমাকে বলতে হবে আই এম আ বয়, হি ইজ আ বলা যাবে না, হি ইজ আ স্টুডেন্ট। উইল গো টু স্কুল, উইল বলতে হবে, সংক্ষেপে বলা যাবে না। অর্থাৎ ইস নট লেখা যাবে না, ইস নট লিখতে হবে। আরেন্ট লেখা যাবে না, আর নট লিখতে হবে। ইজন্ট লেখা যাবে না, ইস নট লিখতে হবে। ডোন্ট লেখা যাবে না, ডু নট লিখতে হবে। ওকে, শুরুর ক্ষেত্রে ডিয়ার স্যার অথবা স্যার, রেসপেক্টেড স্যার অথবা অনারেবল স্যার দিয়ে শুরু করবা। সবার শেষে শেষ করার সময় অ্যাপ্লিকেশনে ইউর্স ফেথফুলি অথবা সিনসিয়ারলি ইউর্স দিয়ে শেষ করতে হবে। আমরা কিন্তু প্রথমে এই কথাগুলো দিয়ে শুরু করি। I'd it be possible for you to send me, অথবা I'd be grateful if you could send me. I was wondering if you have had a chance to do yet. Would it be possible for me to come? I'd really appreciate your help. I'd be very grateful for your help. আমরা শেষে লিখি না, যথাবিহিত বিনীত নিবেদনে এই যে এই জিনিসটা যদি করেন, এই জিনিসটা যদি পাঠান, এই জিনিসটা যদি মঞ্জুর করেন, চিরকৃতজ্ঞ থাকিব। এটা কিভাবে বলবা? সব অ্যাকশনগুলো লিখে দিয়েছি। এগুলো লিখলে, এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করলে তোমার অ্যাপ্লিকেশন আরও বেশি সুন্দর ও প্রাঞ্চল হবে। ফর্মাল লেটারে যদি তুমি অ্যাপ্লিকেশনে যদি 10-এ 10 পাও, সঠিক স্ট্রাকচার ফলো করবা। আমি তোমাকে যেভাবে শিখিয়েছি, প্রথমে ডেট, টুটা বলা যাবে না, দ্য প্রিন্সিপাল অথবা দ্য হেডমাস্টার। এখন টুটা কিন্তু বলে না, টুটা এখন দেয় না। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, ফর্মাল ওয়ার্ডস কী সেগুলো কিন্তু আমি তোমাদের প্রথম ক্লাসে দেখিয়েছি। ওকে, সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং গুছিয়ে লেখা। সংক্ষিপ্ত, যত সংক্ষিপ্ত লিখতে পারো। রিলেভেন্ট, প্রাসঙ্গিক কথা, অতিরিক্ত বাইরের কোনো কথা টানবা না, একটু গুছিয়ে অ্যারেঞ্জড করে লিখবা।
গ্রামার তোমার ঠিক থাকতে হবে, এখানে স্পেলিং বানান ঠিক রাখতে হবে, পাঞ্চুয়েশন ঠিক রাখতে হবে, কোথায় দাড়ি কমা ফুল স্টপ কোথায় দেবা সেগুলো ঠিক রাখতে হবে, যেন গ্রামাটিক্যাল কোনো ভুল না হয়, রাইট ফর্মস অফ ভার্বসের কোনো যেন ভুল না হয়, স্পেলিং বানান যেন ভুল না করো, ঠিক আছে। ইডিয়মস বা বাগধারা ব্যবহার না করো। ধরো তোমাকে একটা কলেজে হোস্টেলের জন্য সিটের জন্য বলা হয়েছে যে স্যার আমার আত্মীয় স্বজন এখানে নেই, আই হ্যাভ নো রিলেটিভস হেয়ার টু স্টে উইথ, আমার থাকার মতো কোনো আত্মীয় স্বজন নেই, তাই আমাকে একটা কলেজে একটা হোস্টেলে সিট দেন। এখন তুমি যদি বলো আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন মানে হলো আত্মীয় স্বজন, এটা হলো একটা ইডিয়মস বাগধারা হয়ে যাচ্ছে। তাহলে তুমি যত বেশি বাগধারা কম ইউজ করতে পারবা অ্যাপ্লিকেশনে তত ভালো, ওয়ার্ডস ইউজ করবা। সাবজেক্ট বাদ দিয়ে না লেখা, আমরা যখন লেটার লিখি তখন বলি যে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, হোপ ইউ আর ওয়েল, এটা বলি না, উইটা বলি না। কিন্তু অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সাবজেক্ট উল্লেখ করতে হবে। আই হোপ ইউ আর, আই হোপ, উই হোপ, কাহিনী বুঝছো, সাবজেক্ট উল্লেখ করতে হবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, তাহলে আজকের ক্লাসটা তোমরা দেখো, একেবারে এইচএসসির 80 নাম্বার আজকে ক্লিয়ার করে দিব, 80 নাম্বার। এখন তোমাদেরকে আমি শেখাবো কিভাবে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখে 13টা অ্যাপ্লিকেশন শেখা হয়ে যায়। তোমরা বলবো যে ভাইয়া আমরা তো এই যে অল্প লিখে এভাবে কম নাম্বার পাওয়ার মতো না, না না না, 13 দিনে তোমরা না শিখে 13 দিন যেভাবে শিখবা ব্যয় করবা সেভাবেই শেখাবো। স্যারে বুঝতে পারবে না যে আমরা একটা দিয়ে 13টা শিখেছি, সেটা মজার না। 13টা শিখবো একটা দিয়ে, সেগুলো কি কি? ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, লিভ অফ অ্যাবসেন্স, আর্লি লিভ, ফুল ফি স্টুডেন্টশিপ, সিট ইন দিস কলেজ হোস্টেল, ইলেকটিভ সাবজেক্টস, ক্যারেক্টার সার্টিফিকেট, লিভ আফটার সেকেন্ড পিরিয়ড, ফাইন্যান্সিয়াল হেল্প, রিঅ্যাডমিশন অফ ডিলে ফাইন, লিভ অফ অ্যাডভান্স ফর রিঅ্যাডমিশন ইন দ্য ক্লাস। উপরোক্ত 13টা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে শুধু কজ পরিবর্তন করতে হয়, কারণ পরিবর্তন করতে হয়, বাকি সব ঠিক থাকবে। 13টি অ্যাপ্লিকেশনের কজ আমি প্রশ্নের পাশে ব্র্যাকেট দিয়ে লিখেছি তোমাদের সুবিধার্থে। সাবজেক্ট প্রশ্নে যেটা আছে সেটা লিখবা। প্রথমে টুটা কিন্তু এখন দেয় না, এটা আধুনিক ইংরেজিতে এটা ব্যবহৃত হয় না, ঠিক আছে। তোমরা টুটা না দিয়ে লিখবা, টুটা না দিয়ে লিখবা। দ্য হেডমাস্টার, দ্য প্রিন্সিপাল, তোমার কলেজের নাম, স্থান, ডেটটা এখানেও দেওয়া যায়, উপরেও দেওয়া যায়, দ্যাটস নট ম্যাটার। সাবজেক্ট দিবা, পরীক্ষায় যেটা আসে সেটা। রেসপেক্টেড স্যার, I beg most respectfully to state that I am a student of class 12. আমি দ্বাদশ শ্রেণীর আপনার কলেজের শিক্ষার্থী হই, of your college. I have shown brilliant result. আমি ভালো ফলাফল করি। Final exam this year, অথবা টেস্ট পরীক্ষায় ভালো করেছো, ফার্স্ট ইয়ার পরীক্ষায় ভালো করেছো, অথবা এসএসসিতে ভালো করেছো। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও I got the best marks in every exam. আমি প্রতি পরীক্ষায় ভালো ফলাফল করি। বাট নাও ফর মাই কজ, তুমি 13টা অ্যাপ্লিকেশনের জন্য শুধু 13টা কজ শিখলে হবে। 13টা কজ, এই 13টা কজ ভাই তোমরা ভালো ভাবছে ভাইয়া এই 13টা কজ আমরা কোত্থেকে শিখবো? আমি এই 13টা কজ তোমাদের প্রশ্নের পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি, দেখো প্রত্যেকটার পাশে। ধরো ফাইন্যান্সিয়াল হেল্প তোমার পরীক্ষায় অ্যাপ্লিকেশন লিখতে বললো, তাহলে তুমি কজ হিসেবে কি লিখবা? মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ ভেরি পুয়ার বিকজ মাই ফাদার ইজ দ্য অনলি আর্নিং মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কারণ আমার ঘরে শুধু ইনকাম করে একমাত্র আমার বাবা। আই ব্যাডলি নিড সাবজেক্ট কি? ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম পুয়ার ফান্ড। তাহলে এই যে কস একটা জিনিস তুমি শুধু চেঞ্জ করবা, সেটা হলো কস, শুধু এই জিনিসটা। সাবজেক্ট পরীক্ষায় যেটা আসে সেটা লিখবা, সাবজেক্ট পরীক্ষায় যেটা আসে সেটা লিখবা, তুমি শুধু কস চেঞ্জ করবা। কি চেঞ্জ করবা? যে কস চেঞ্জ করবা। ওকে, আচ্ছা, তাহলে এই ধরনের 13টা অ্যাপ্লিকেশন। আচ্ছা, তুমি বলবা যে ভাই আমাদের যদি পরীক্ষায় কলেজ হোস্টেল আসে তাহলে কি দিবা? সিট ইন দিস কলেজ হোস্টেল, মাই ফ্যামিলি শিফটেড ফ্রম ঢাকা। আমার পরিবার ঢাকায় চলে গেছে। আই হ্যাভ নো রিলেটিভস হিয়ার টু স্টে উইথ, এখানে থাকার মতো আমার কোনো রিলেটিভ নেই। সো আই ব্যাডলি নিড, ব্যাডলি মানে এখানে খারাপভাবে না, তীব্রভাবে, এক্সট্রিমলি, খুব বেশি প্রয়োজন। এ ধরনের প্রত্যেকটা 13টা অ্যাপ্লিকেশনে আমি প্রত্যেকটা পাশে ব্র্যাকেট দিয়ে 13টা কারণ লিখে দিয়েছি। একটা শিখেই 13টা, শুধু 13টা কজ লিখবা, 13টা কজ শিখবা, সাবজেক্ট পরীক্ষায় যেটা আসে সেটা দিবা, সাবজেক্ট পরীক্ষায় যেটা আসে সেটা দিবা। একটা শিখে 13টা অ্যাপ্লিকেশন। ওকে,
আচ্ছা, এরপর দেখো অ্যাপ্লিকেশন, আমরা আরও এখন একটা দিয়ে 12টা অ্যাপ্লিকেশন শিখব। তোমরা যারা ইংলিশ মজা রফিক স্যারের বইটা পড়েছো, স্যার খুব ভালো একটা বই লিখেছেন, উনি এই জিনিসটা খুব সুন্দরভাবে সেখানে দিয়েছে। আমি ওনার থেকে খুব সুন্দর করে আইডিয়াটা নিয়েছি। এখানে দেখো এই জায়গাটা দেখো, এই স্যারের এই বইয়ের আইডিয়াটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য এটা আমি এখানে নিয়েছি। দেখো, সেট আপ কমন রুম, সেট আপ ডিবেটিং ক্লাব, সেট আপ ক্যান্টিন, সেট আপ হোস্টেল, সেট আপ রিডিং রুম, এরকম সেট আপ নিয়ে 12টা মাল্টিমিডিয়া ক্লাস, সেট আপ লাইব্রেরি, সেট আপ হল রুম, সেট আপ লিটারেরি ক্লাব, সেট আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। কয়টা? 12টা। 12টা দিয়ে আমরা 12টা এখন শিখবো একটা দিয়ে। কয়টা দিয়ে বলো? একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এখন 12টা অ্যাপ্লিকেশন শিখে ফেলবো। কাহিনী বুঝছো? কত মজা না? শুধু কাজ কি, এই যে 1, 2, 3 নম্বর কালিয়াস্থানে সাবজেক্টের নাম লিখে দিবা। ধরো আসছে সেট আপ কমন রুম, তাহলে দেয়ার ইজ নো কমন রুম, এ কমন রুম, সেট আপ কমন রুম। আসছে ক্যান্টিন, 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 ক্যান্টিন। আসছে রিডিং রুম, রিডিং রুম, রিডিং রুম, রিডিং রুম। আসছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম। একটা দিয়ে 12টা অ্যাপ্লিকেশন। তাহলে আমি এখন তোমাদের 2টা দিয়ে 25টা অ্যাপ্লিকেশন শিখিয়ে দিয়েছি। ওকে, এবার আসো, ধরো তুমি স্টাডি ট্যুর, কারো ড্রামা আয়োজন, পিকনিকে যাওয়া, বিদায় অনুষ্ঠান আয়োজন করা, জন্মবার্ষিকী পালন করার জন্য একটা দিয়ে এখানে 5টা অ্যাপ্লিকেশন দিয়েছি। তোমরা এগুলো সব দেখে নিবা। আমাদের পেড বেসড স্টুডেন্টদেরকে তো আমরা এগুলো ধরে ধরে পড়াই, একেবারে বইটা তারা পেয়ে যায়, সেখান থেকে তারা পড়তে পারে। তোমরা যারা বাইরের স্টুডেন্ট আছো, তোমরা চাইলে আমাদের পেড বেচে পড়তে হতে পারো। এবং বইটা যদি তোমরা এমনিতেই কিনতে চাও, একেবারে নামমাত্র একটা মূল্যে কিনতে পারবা। এটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ড্যামাস ব্রিজ, টিউবওয়েল, এগুলো নিয়ে একটা দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম দিয়েছি। অল ইন ওয়ান অ্যাপ্লিকেশন, একটা দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। একটা দিয়ে অনেকগুলা, একটা দিয়ে সব অ্যাপ্লিকেশন। সার্টিফিকেট জন্য আবেদন করলে কেমন অ্যাপ্লিকেশন, বাংলা ইংরেজিতে সব জায়গায়। কারো কাছে সাহায্য চেয়ে আবেদন করলে, ডোনেশন, ফাইন্যান্সিয়াল হেল্প, স্টিপেন্ড, এই ধরনের অ্যাপ্লিকেশন কীভাবে লিখবা। কোনো কিছু স্থাপন, কমন রুম, ক্যান্টিন, কম্পিউটার ক্লাবের জন্য কীভাবে লিখবা সেটা তো দেখিয়েছি এখন। আবার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যেন পরীক্ষায় তুমি 10-এ 10 পাও, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আবার আলাদা আলাদা করে দিয়েছি। মাল্টিমিডিয়া ফেসিলিটিস, এরপর এটা কি, কম্পিউটার ল্যাব ফেসিলিটিস, স্টাডি ট্যুরে যাওয়ার জন্য পারমিশন, কমন রুম, কমন রুমের ফেসিলিটিস বাড়ানো, লাইব্রেরি ফেসিলিটিস বাড়ানো। এরপর ফ্লাড এফেক্টেড পিপলের মানুষের জন্য রিলিফ, ত্রাণ দেওয়া। এক্সট্রা ক্লাস, ইংলিশে এক্সট্রা ক্লাসের আয়োজন করার জন্য তোমার প্রিন্সিপাল স্যারকে অ্যাপ্লিকেশন করবা। এরপর বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য। সাউন্ড সিস্টেম, বড় ক্লাসরুমের জন্য সাউন্ড সিস্টেম, তোমরা সবাই ক্লাস বুঝছো না, কথা বুঝতেছো না সেজন্য। ওকে, অর্থাৎ যেভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, এইচএসসির গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, আমার এই বইয়ের বাইরে আর কোনো অ্যাপ্লিকেশন তোমার আসবে না পরীক্ষায়, বুঝছো? তুমি এইচএসসি 2500, 2600, 2700, 2800 সব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। বার্থ সার্টিফিকেটের জন্য সব কিছু এখানে দেওয়া আছে, একেবারে প্রত্যেকটা এখানে দেওয়া আছে। তোমরা এগুলো অবশ্যই অবশ্যই পড়ে ফেলবা। কীভাবে প্যারাগ্রাফে তুমি একেবারে ফুল মার্কস পেতে পারো, এই ধরনের কিছু অসাধারণ ট্রিক্স তোমাদেরকে দেখাবো এখন। প্যারাগ্রাফ সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে, তবে এখানে প্রথম 2-3 লাইনের সূচনা, এর পরের লাইনগুলোতে মূল বক্তব্য, শেষের দিকে উপসংহার তোমাকে টানতে হবে। ওকে, প্রথম লাইনগুলোতে তুমি সেখানে এক্সপ্লেনেশন কাকে বলে সেটার সংজ্ঞাটা দিবা, এরপর মূল কথাগুলো মাঝখানের 7-8 লাইন বলবা, শেষের দিক দিয়ে সেটার উপসংহার টানবা, সেটার ক্ষতিকর দিক দিয়ে কীভাবে এটাকে রিমুভ করা যায়, দূর করা যায়, ক্যান্সেল করা যায়। টাইটেল বা শিরোনাম দিতে হবে, উপরে হেডিং থাকতে হবে। একাধিক প্যারায় লেখা যাবে না, সিঙ্গেল প্যারায় লিখতে হবে। একাধিক প্যারা লিখতে পারবো যে তুমি কম্পোজিশন, প্যারাগ্রাফ তোমাকে অবশ্যই 1 প্যারা লিখতে হবে। 1 প্যারা তো বোঝো, এটা 1 প্যারা। আমি যদি আবার ফোজ দিয়ে লিখি তাহলে এখানে 2 প্যারা হয়ে গেছে, এটা একটা প্যারা, এটা একটা প্যারা। ওকে, 1 প্যারায় লিখতে হবে। অবশ্যই বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে পরস্পর সংযুক্ত হয়ে, একটা পরিষ্কার ধারণা যেন ফুটে ওঠে।
আমি বলছি তোমাকে, ধরো তুমি একটা কি নিয়ে প্যারাগ্রাফ লিখেছ, ট্রাফিক জ্যাম নিয়ে, তাহলে তুমি প্রথমে যদি বলো যে আমি যে অ্যাক্সিডেন্ট করছে তাকে হাসপাতালে নিয়ে গেছি, এরপর সে ব্যথা পাইছে, এরপর সে অ্যাক্সিডেন্ট করছে, হবে? একটার সাথে আরেকটার সাথে তুমি প্রথমে বলবা যে আমি স্কুলে যাওয়ার সময়, কলেজে যাওয়ার সময়, রাস্তা পার হওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, মুহূর্তে মানুষগুলো মারা গেছে, যারা ছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ আসছে, অ্যাম্বুলেন্স আসছে, তারা অনেকে আহত নিহত হয়েছে, সাংবাদিক আসছে, এবং কিভাবে অ্যাক্সিডেন্ট রোধ করা যায় সেটা বলছো। কিন্তু প্রথমে যদি বলো যে শেষের দিক থেকে আগে বলো আসো, তাহলে হবে না। তুমি যেটা তুমি শিখেছো পরীক্ষার জন্য, কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে নাই, তার বলে উল্টাপাল্টা লিখবা না। চেইন অফ সেন্টেন্স কমান ঠিক রেখে করতে হবে, ঠিক আছে? প্যারাগ্রাফের বাক্যগুলো ডিরেক্ট স্পিচে লিখতে হবে, ইনডিরেক্ট নেরেশন টাইপসে লিখলে হবে না, ডিরেক্ট স্পিচে লিখতে হবে। 10 থেকে 13টা সেন্টেন্স লিখলেই, লাইন লিখলেই আসলে প্যারাগ্রাফ হয়ে যায়। অনেক সময় কত শব্দের মধ্যে, বিশেষ করে উইথিন 150 ওয়ার্ডস, নট মোর দেন 150 ওয়ার্ডস, অথবা অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, এইভাবে অনেক জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া থাকে 150 ওয়ার্ড কিংবা 200 ওয়ার্ড। সামান্য কম বেশি হইতে পারবে, এটা কোনো ফ্যাক্ট না। ইদানিং আমরা দেখি যে 2 ধরনের প্যারাগ্রাফ আসে। একটা হলো কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, তুলনা, অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসের সাথে গ্রামের সাথে শহরের তুলনা, এ ধরনের তুলনা আসে। এবং প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির তুলনা, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, শহর জীবন গ্রামের জীবনের তুলনা। এরপর কি বলছি? অনলাইন ক্লাস এবং ক্যাম্পাস ক্লাসের তুলনা, এ ধরনের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট একটা আসে। এই ধরনের প্যারাগ্রাফগুলোতে যদি তুমি ভালো করতে চাও, তোমাকে কানেক্টর ইউজ করতে হবে, বিপরীতধর্মী কানেক্টর। কেন? দেখো, তুমি প্রথমে ভিলেজ লাইফের ভালো দিকের কথা বলবা, খারাপ দিক বলবা, সিটি লাইফের ভালো দিক খারাপ দিক বলবা, প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ভালো খারাপ বলবা, অর্থাৎ প্রত্যেকটা কথার বিপরীত আসবে। এই জন্য বিপরীত কানেক্টরগুলো তোমাকে এখানে ইউজ করতে হবে। বাট, হাউএভার, আনলাইক, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ওয়াইল, ওয়াইরেস, ইন কন্ট্রাস্ট, নেভার দ্য লেস, এই কানেক্টরগুলো ইউজ করলে তুমি ভালো মার্কস পাবা এই যে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফে। আর কিছু আছে যে কজ অ্যান্ড ইফেক্ট, যে প্যারাগ্রাফে কোনো বিষয়ের প্রভাব, কারণ, ইমফ্যাক্ট কিংবা কজ উল্লেখ করা থাকে, এনভায়রনমেন্ট, পলিউশন, রুট অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টারেশন, এই ধরনের প্যারাগ্রাফগুলো। ওকে, তাইলে আমি যে তোমাকে যে কথাগুলো বলছি, এগুলো যদি তুমি মেনে চলো, তাহলে অবশ্যই প্যারাগ্রাফে 10-এ 10 তোমার মিস হবে না ইনশাল্লাহ। এরপর দেখো, আমি তোমাদেরকে এখন একটা দিয়ে 13টা প্যারাগ্রাফ শেখাবো। এই পর্বে আমরা 13টি নেগেটিভ প্যারাগ্রাফ দিয়েছি, মাঝখানের লাইনগুলো 13টা প্যারাগ্রাফের প্রত্যেকটার সাথেই মিলবে, আলাদা করে স্টার্টিং আর এন্ডিং দিয়েছি। স্টার্টিং শুরুতে লিখবে, এন্ডিং শেষে লিখবে। ধরো, এই প্যারাগ্রাফগুলো আমি এখন তোমাদের 13টা নেগেটিভ প্যারাগ্রাফ দিব। এখানে মাঝখানে যে কথাগুলো লিখেছি, এই কথাগুলো প্রত্যেকটা 13টা প্যারাগ্রাফের সাথেই ম্যাচ হয়ে মতো করে লিখেছি। এই যে 3টা কালিয়াস্থান দেখেছো, এই 3টা কালিয়াস্থানে প্যারাগ্রাফ যেটা আছে সেটা লিখবা। এনভায়রনমেন্ট পলিউশন আসলে এই 3 কালিয়াস্থানে এনভায়রনমেন্ট পলিউশন লিখবা। ট্রাফিক জ্যাম আসলে ট্রাফিক জ্যাম লিখবা। ডোরি সিস্টেম কিংবা যৌতুক প্রথা আসলে এই 3টা জায়গায় ডোরি সিস্টেম লিখবা। এই প্রত্যেকটা কথা বলেছি আমি 13টা প্যারাগ্রাফের মতো খাটবে, সেজন্য এগুলো এখানে দেওয়া। প্রত্যেকটার জন্য আলাদা করে স্টার্টিং দিয়েছে, আলাদা করে এন্ডিং দিয়েছে। ধরো তোমার এনভায়রনমেন্ট পলিউশন আসছে, তাহলে তুমি এই যে 3 লাইন স্টার্টিং, এটা শুরুতে লিখবা, এই যে নিচের 2 লাইন এন্ডিং, এটা শেষে লিখবা। স্যার কোনোদিন বুঝতে পারবে না যে তুমি একটা দিয়ে 13টা শিখেছ। কাহিনী বুঝছো? তাহলে এরকম আমরা এনভায়রনমেন্ট পলিউশন দিয়েছি। ডেফরেস্টেশন, তোমরা যারা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমাদের থেকে স্বল্প মূল্যে কিনে নিতে পারো এটা। আবার আমাদের পেট বেচে যারা আছে ওদেরকে আমরা এগুলো ভর্তির সাথে সাথে এগুলো দিয়ে দিই। ডেফরেস্টেশন, বৃক্ষরোপণ, বৃক্ষ নিধন, গাছ কেটে ফেলা। ট্রাফিক জ্যাম, যানজট, লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট। রুট অ্যাক্সিডেন্ট, এয়ার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, ওয়াটার পলিউশন, পানি দূষণ, ডোরি সিস্টেম, যৌতুক প্রথা, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, প্রাইস হ্যাক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই যে 13টা প্যারাগ্রাফ, এগুলো সব নেগেটিভ। নেগেটিভের জন্য নেগেটিভ কথা দিয়েছি, আলাদা স্টার্টিং, আলাদা এন্ডিং দিয়েছি। স্টার্টিং শুরুতে লিখবা, এন্ডিং শেষে লিখবা। মাঝখানের কথায় 3টা গ্যাপ আছে, সেখানে পরীক্ষায় যেটা আসে সেটা লিখে দিবা। আবার এসএসসি পরীক্ষা আসার মতো প্রত্যেকটা প্যারাগ্রাফ আমি এখানে লিখে দিয়েছি। দেখো, ডিজিটাল বাংলাদেশ, জুলাই আন্দোলন, ফোক মিউজিক, দিস ভিক্টরি ডে, ফেসবুক, লার্নিং ইংলিশ, বুক ফেয়ার। এই প্যারাগ্রাফগুলো আমরা অর্থসহ, ওয়ার্ড মিনিংগুলো সহ, অনুবাদ সহ আমাদের পেড বেসড স্টুডেন্টদেরকে আমরা পড়াই। আর্লি ম্যারেজ, বাল্যবিবাহ, 21শে ফেব্রুয়ারি,
ভিলেজ লাইফ, সিটি লাইফ, উইন্টার মর্নিং, ট্রি প্লান্টেশন, ন্যাশনাল পার্ক, একেবারে প্রত্যেকটা এখানে দেখো অনুবাদ সহ দিয়ে আছে, প্রত্যেকটার দেওয়া আছে। ডেঙ্গু ফিভার, মেট্রো রেল, স্কুল লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, জুলাই আন্দোলন, টি স্টল, প্রত্যেকটা প্যারাগ্রাফ এখানে দেওয়া আছে। এইচএসসিতে আসার মতো প্রত্যেকটা প্যারাগ্রাফ এখানে দিছি। ডেফরেস্টেশন বাংলা অনুবাদ সহ, অর্থ সহ, ড্রাগ অ্যাবিউজ নিয়ে দিছি, এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে দিয়েছি, গ্রামীণ ব্যাংক, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন খুব বেশি ইম্পর্টেন্ট। 300 ওয়ার্ডস দিয়েছি, 300 ওয়ার্ডস। রেসিজম, বর্ণবাদ 250 ওয়ার্ডস। ড্রিম 250 ওয়ার্ড দিয়েছি। ড্রিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেসেজের পাশাপাশি এখানেও মোবাইল ফোন, ফোক মিউজিক বাংলা অনুবাদ সহ, অনলাইন এডুকেশন, মোরাল ভ্যালুস, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র, সব কিছু দেওয়া আছে। এরপর একটা দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখার আরও কিছু ট্রিক্স এখানে দেওয়া আছে। তোমরা এগুলো আমাদের পিডিএফটি নিয়ে পড়ে ফেলবা, কেমন? আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি কীভাবে তুমি 80টা নাম্বার খুব সহজেই পেতে পারবা। তাহলে আমাদের আজকের ক্লাসটা দেখো। স্টোরি আসে দুই ধরনের। একটা ক্রিয়েটিভ স্টোরি, একটা ট্র্যাডিশনাল স্টোরি। আগেকার সময়ে তো আমরা দেখতাম বেশিরভাগ মুখস্থ, অর্থাৎ ট্র্যাডিশনাল স্টোরি আসতো। বায়েজিদ, শেখ সাদি, এলায়ার কাউবয়, টাইগার ওঠা আর কি, অ্যাটাস্ট্রিক্রো, কেমন? তারপর অ্যাডাপ অ্যান্ড অ্যান অ্যান্ট, এরপর ফেলিয়ার ইজ দ্য ফিলার অফ সাকসেস, রবার্ট ব্রুস। অর্থাৎ আমরা আগে মুখস্থ করলে 10-15টা স্টোরি মুখস্থ করলে আমরা কমন পেতাম। কিন্তু ইদানিংকালে যেটা দিচ্ছে সেটা হলো ক্রিয়েটিভ স্টোরি। এটা অবশ্যই প্রশংসার যোগ্য। যে ভালো গ্রামার জানবে, যে শব্দের অর্থ জানবে, নিজে রাইটিং লিখতে জানবে, তার জন্য এটা লিখে একেবারেই সহজ। ক্রিয়েটিভ স্টোরি তুমি বানিয়ে তোমার ইচ্ছা মতো লিখতে পারবা। কীভাবে আজকে ক্রিয়েটিভ স্টোরি ভালো করে লিখবা আমার সাথেই থাকো, আজকে দেখাই দিচ্ছি। স্টোরি আসে দুই ধরনের, একটা ট্র্যাডিশনাল যেগুলো মুখস্থ করতে হয়, কিন্তু ইদানিং পরীক্ষায় আসে ক্রিয়েটিভ স্টোরি যেগুলো তোমাকে বানিয়ে লিখতে হবে। এক একজনেরটা এক এক রকম হবে। প্রথমে 3-4 লাইন দেওয়া থাকবে, সেটার সাথে মিলিয়ে একটা এন্ডিং করতে হবে। হেডিং দেওয়াটা খুব বেশি ভালো, তবে বাধ্যতামূলক না। যদি তুমি হেডিং দিয়ে লিখো তাহলে এক্ষেত্রে একটা সুবিধা হয়, তোমার গল্পটা তোমাকে বানাতে সুবিধা হয়। তুমি গল্পটা বানায় ফেলছো, গল্পের নাম, তাহলে তোমাকে গল্পটা লিখতে সুবিধা হবে তোমার। অ্যাগ্রেডি ফার্মার, এগুলো হলো ট্র্যাডিশনাল স্টোরি, মুখস্থ করতে হবে। অ্যাটাস্ট্রিক্রো, পানিশমেন্ট অফ আ লায়ার অথবা লায়ার কাউবয়, রেওয়ার্ডস অফ অনেস্টি অথবা অ্যান অনেস্ট উড কাটার, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, ওই যে এটা হচ্ছে ওই যে কবলার, মুচি আর ব্যাংকারের গল্প, দ্য ডাফ অ্যান্ড। তাতে এগুলো হইলে তোমার কি মুখস্থ স্টোরি, ট্র্যাডিশনাল স্টোরি মুখস্থ করতে হবে। ওকে, এগুলো আমরা অনুবাদ সহ গল্পের মতো করে আমাদের পেট বেজগুলোতে আমরা পড়াই। কিন্তু ইদানিং আসে বলছি ক্রিয়েটিভ স্টোরি। কীভাবে তুমি ক্রিয়েটিভ স্টোরি লিখবা? ধরো রহিম খুব ভালো একজন শিক্ষার্থী, ক্লাস 10 সায়েন্সের। তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু তার বাবা মারা গিয়েছে। এতটুকু বলার পর ওরা 3-4 লাইন তোমাকে লিখে দিবে। এবার পুরো গল্পটা তুমি ইংরেজিতে সাজাও। তোমরা যদি ক্লাসে 1000 স্টুডেন্ট থাকো, 1000 জন 1000 মতো করে সাজাইতে পারবা। জাস্ট গল্পটা হলেই হলো, পূর্ণতা পেলেই হলো। বুঝতে পেরেছ? তাহলে তোমার যদি শব্দের অর্থ, গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানা থাকে তাহলে হয়ে যাবে। ধরো একটা গল্প হইতে পারে যে তাদের ফ্যামিলি দেখাশোনা করতো তার বাবা মারা যাওয়ার পর তাদের লেখাপড়ার খুব কষ্ট হচ্ছে, ফ্যামিলির ভার তার কাঁধে নিতে হইছে, তাকে লেখাপড়া ছেড়ে দিতে হইছে। কিন্তু তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু হইতে পারে নাই। তার ছোটো ভাই বোনদেরকে সে লেখাপড়া করাইছে নিজে পরিশ্রম করে। এখন তার ছোটো ভাই বোনরা ডাক্তার। এটা একটা গল্পের এন্ডিং। অথবা রহিম অন্যর জায়গায় কাজ করত, আরেকজনের বাড়িতে কাজ করত, অন্যের দোকানে কাজ করে রাত্রে এসে বাসায় পড়তো, টিউশন করাইতো, দিন মজুরি কাজ করে ঘরের যোগান দেওয়ার পর রাত্রে এসে পড়তে এমন পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম করতে করতে আজকে রহিম একটা ভালো রেজাল্ট করেছে। এসএসসি দিয়েছে, এইচএসসি দিয়েছে, ভালো মেডিকেলে চান্স পেয়েছে। আজকে রহিম একজন স্বনামধন্য ডাক্তার হয়েছে। অথবা রহিমের বাবা মারা যাওয়ার পরও রহিম এসএসসি পরীক্ষাটা কষ্ট করে দেওয়ার পরে এসএসসি পরীক্ষায় A+ পেয়েছে,
এবং বাংলাদেশের একটা ব্যাংক বিভিন্ন শিক্ষার্থীদেরকে বৃত্তি দেয়। একদিন হঠাৎ রহিমের বাসায় পোস্টম্যান এসেছে একটা চিঠি নিয়ে, একটা ব্যাংক তাকে এসএসসি পর্যন্ত পড়ার সমস্ত খরচ দেবে। এখন রহিম পড়াশোনা করেছে এসএসসি পর্যন্ত, এখন সে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। রহিম একজন এখন ডাক্তার, স্বনামধন্য ডাক্তার। সে গ্রামের মানুষদেরকে বলে নেয়, গ্রামের মানুষকে সে বিনামূল্যে সেবা দেয়। একদিন সপ্তাহে একদিন সে গ্রামের সময় দেয়। গল্পের এন্ডিংটা এক এক রকম হইতে পারে। আমি এখানে এইচএসসি পরীক্ষা আসার মতো সব স্টোরিগুলো এখানে দেওয়া আছে, এইচএসসিতে আসার মতো সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে স্টোরি যদি আমাদের যায়, এবার আসো কম্পোজিশন। কীভাবে কম্পোজিশন লিখলে তুমি পরীক্ষায় একটা ভালো মার্কস পেতে পারো সে জিনিসটা আজকে তোমাদের দেখাচ্ছি। ওকে, কম্পোজিশন লেখার ক্ষেত্রে প্রশ্নে লেখা থাকা 250 শব্দের মধ্যে লিখতে হবে, তবে সামান্য কম বেশি হলেও সমস্যা হবে না। 250 শব্দের মধ্যে যদি তুমি তোমার মেইন কথাগুলো নিয়ে আসতে পারো, তাহলে স্যার তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য। তুমি 15-20 পৃষ্ঠা লিখেছো কিন্তু সেখানে তোমার মেইন পয়েন্টসগুলো আসে নাই, তুমি 5 নাম্বারও পাবা না। কেমন? এক্ষেত্রে তোমাকে প্যারা দিয়ে লিখতে হবে। ওকে, প্যারা দিয়ে, প্যারাগ্রাফে প্যারা দেওয়া যাবে না, কিন্তু কম্পোজিশনে প্যারা দিয়ে লিখবা। প্রথমে ইন্ট্রোডাকশন এক প্যারা, এরপরে আরেক প্যারা, এরপরে আরেক প্যারা, এভাবে প্যারা দিয়ে লিখবা, ঠিক আছে? কম্পোজিশনকে 3 ভাগে ভাগ করে লিখবা। ধরো প্রথমে একটা ইন্ট্রোডাকশন, ভূমিকা, বাংলাতে রচনা যেভাবে লিখো, একটা ভূমিকা, একেবারে সবার শেষে উপসংহার, মাঝখানে অনেকগুলো প্যারা থাকবে। বডিতে অনেকগুলো পয়েন্ট থাকবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশনটা খুব দারুণভাবে লিখবে যেন স্যারে পড়ে সন্তুষ্ট হয়ে যায়। ইন্ট্রোডাকশনটা লিখে যদি স্যারে স্যাটিসফাইড হয়, বাকিগুলোতে তোমাকে এত বেশি জোর দিয়ে স্যারে পড়বে না, প্রত্যেকটা লাইন বাই লাইন। বডিতে তোমাকে তথ্য দিতে হবে, বিভিন্ন পয়েন্টে ভাগ করা যেতে পারে। বডিতে তথ্য দিতে হবে, কম্পোজিশন ইনফরমেশন থাকা লাগবে। কনক্লুশন এমনভাবে লিখবা যেন একটা সুন্দর ও গ্রহণযোগ্য পরিসমাপ্তি ঘটে। এই পয়েন্টগুলো মেনে চলবা, কম্পোজিশনে তুমি ভালো করতে পারবা। একটা কম্পোজিশন দিয়ে অনেকগুলো কম্পোজিশন লেখা, জার্নি বাই বোট, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই প্লেন, এই ধরনের কম্পোজিশনগুলো। আমার এখানে কম্পোজিশনে 5টা গ্যাপ আছে, এই কম্পোজিশনে 6টা গ্যাপ আছে, প্রত্যেকটাতে কম্পোজিশনের নামটা লিখে দিবা। এখানে 6টা গ্যাপ দেখতেছ, 1 2 3 4 5, কম্পোজিশনের নামটা লিখে ফেলবা। নিউজ পেপার লিখে দিয়েছি, বাংলা অনুবাদ সহ। কীভাবে তোমরা কম্পোজিশনগুলো মনে রাখবা, গল্পে শব্দের অর্থ দিয়ে অনুবাদ পড়ে, এগুলো আমরা আমাদের পেড বেসিড স্টুডেন্টদেরকে পড়াই। তোমরা এই বইটা চাইলে তোমরা একেবারে স্বল্প মূল্যে নিতে পারো, কমেন্ট এবং ক্যাপশনে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এইচএসসির যত কম্পোজিশন পরীক্ষা আসার মতো সব কিছু এখানে দিয়ে দিয়েছে, আমার বইয়ের বাইরে একটাও আসবে না। এটা দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করে লেখা বই, এর বাইরে কিছুই আসবে না। প্রত্যেকটার অনুবাদ সহ দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? তোমরা জাস্ট আমার ক্লাসগুলো দেখো, আমার শিটগুলো পড়ো, ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট করবা। ক্লাইমেট চেঞ্জ এখানে আমি আবার তোমার প্যারা দিয়ে দিয়েছি, ইন্ট্রোডাকশন, কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, ইফেক্টস, সলিউশন, কনক্লুশন। ওকে, প্যাট্রিয়টিজমের কম্পোজিশন সব কিছু দেওয়া আছে এক ক্লাসে। ওকে, এই ক্লাসে তোমরা পাবা কিভাবে একটা গ্রাফ চার্ট এবং পাই চার্ট লিখতে হয়। গ্রাফ চার্ট পাই চার্টের মজা কি জানো? তুমি জাস্ট একটা যদি শিখো পৃথিবীর হাজার হাজার গ্রাফ চার্ট পাই চার্ট তুমি লিখতে পারবা। গ্রাফ চার্ট গড়ের মতো আসে, পাই চার্ট বৃত্তের মতো আসে, জাস্ট এতটুকুন পার্থক্য, ঠিক আছে? প্রথম বাক্যটি তুমি এটা দিয়ে শুরু করতে পারো, সেটা কি? দ্য গ্রাফ শোজ, ধরো আসছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, তাহলে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। আসছে পভার্টি লাইন, দ্য গ্রাফ শোজ দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ। আসছে দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, তাহলে দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। ওকে, আসছে মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ, ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। ওকে, আসছে কীভাবে আমাদের দেশের শিক্ষার্থীরা কলেজে যায়, আসছে কীভাবে আমাদের দেশের শিক্ষার্থীরা টাইম অ্যালোকেশন করে,
লেখাপড়ায়, খেলাধুলায়, মোবাইলে, ঘুমে কে কত পার্সেন্ট ব্যয় করে, এগুলো। তাহলে যেটা আসে সেটা লিখে দিবা। তাহলে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, যদি সাল লেখা থাকে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম যত সাল থেকে অত সাল লিখে দিবা, যত সাল থেকে অত সাল লিখে দিবা। তুমি দ্য গ্রাফ শোজ দিতে পারো, রিপ্রেজেন্টস, ইন্ডিকেটস, ন্যারেটস, যে কোনো একটা দিতে পারো। আমরা জানি যে গ্রাফে সাধারণত বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় অথবা মাঝে মধ্যে ওঠানামা করে। বৃদ্ধি পেলে রাইস, ইনক্রিজ, গ্রোথ, ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্সমেন্ট, নরিশমেন্ট, ডেভেলপমেন্ট। হ্রাস পেলে ডিক্রিজ, ডাউনফল, ডেক্লাইন, ফল, ড্রপ। ওঠানামা করলে আপস অ্যান্ড ডাউনস এবং রাইজ অ্যান্ড ফল। বৃদ্ধি পেলে বলবো উই সি ইনক্রিজড হিয়ার, হ্রাস পেলে বলবা উই সি ডিক্রিজড হিয়ার। সাল উল্লেখ করার ক্ষেত্রে তুমি ইন 2000 সাল, ইন 2005 সাল, ইন 2010, ইন 2015, ইন 2020 এভাবে দিতে পারবা, অথবা ইন 2015, অথবা ইন দ্য নেক্সট ইয়ার, অথবা ইন দ্য ইয়ার, অথবা দ্য লাস্ট ইয়ার, অথবা আফটার ইয়ার, অথবা দ্য নেক্সট 1 ইয়ার। একটা ভেরিয়েশন আনবা যেন ভালো নাম্বার পাও। বেশি নাম্বার পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কানেক্টর ব্যবহার করতে হবে, বাট, হাউ, আবার, অলসো, দাস, ওভারঅল। গ্রাফে পাই চার্টে ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাকে বাট, হাউ, আবার, অলসো, দাস, ওভারঅল, নেভার, দ্য লাস্ট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার সাইড, অন দ্য ওয়ান হ্যান্ড কানেক্টর ইউজ করতে হবে। এতক্ষণ তো সব দেখে দেখে লিখে ফেলছো, আমি তোমাকে এখন দেখাই দিব কীভাবে লিখবা। এতক্ষণ তো সব দেখে দেখে লিখেছো গ্রাফে। এবার শেষের দিকে এসে তোমাকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে পুরো গ্রাফের হাইয়েস্ট, একটা হলো পুরো গ্রাফের লোয়েস্ট, এরপর নিজের একটা মতামত। কি বলছি বলো? পুরো গ্রাফের হাইয়েস্ট এবং লোয়েস্ট এটা একটা পয়েন্ট, পুরো গ্রাফ নিয়ে তোমার নিজের একটা মতামত। ধরো পুরো গ্রাফটা পরে দেখতেছো যে ওই সালে বেশি মানুষ ব্যবহার করছে, সেটা লিখে দিবা এত পার্সেন্ট। ওই সালে সবচেয়ে বেশি কম মানুষ ব্যবহার করছে, ওটা অত পার্সেন্ট। এরপর পুরো গ্রাফটা নিয়ে তোমার একটা নিজের মতামত দিবা। মতামতটা দুইভাবে দিতে পারো, আমি এখানে লিখে দিয়েছি। ধরো অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে ওয়াই এন দ্য হাইয়েস্ট নাম্বারটা কত সালে, লোয়েস্ট নাম্বারটা কত সালে, হাইয়েস্ট নাম্বারটা কত সালে, লোয়েস্ট নাম্বারটা কত সালে। নিজের মতামতটা দিবা যে অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, অথবা অ্যানালাইজিং দ্য গ্রাফ ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট। অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, অথবা ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট। মতামতটা এক একজনেরটা এক এক রকম হইতে পারে, তাহলে হয়তো এটা দিবা, অথবা ফ্রম এন থেকে এতটুকু দিবা। অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, অথবা ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট। ধরো ইন্টারনেট ইউজার্স আসছে, আমি এখানে প্রায় 30-40টা গ্রাফ দিয়েছি, পাই চার্ট দিয়েছি, বার দিয়েছি, যেগুলো এইচএসসি পরীক্ষায় এর বাইরে আসবে না, সেগুলো তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, প্রত্যেকটা এখানে দেওয়া আছে। আমি তোমাদেরকে আগে কীভাবে তুমি 15 নাম্বার 10-এ 10 নাম্বার গ্রাফে পাবা। এখন যারা 25 সালে পরীক্ষার্থী, তোমাদের এটাতে তো 15, যারা বাকি আছো তোমাদেরও এগুলো কাজে লাগবে। 25, 26, 27, 28 সবার জন্য। দ্য গ্রাফ শোসের জায়গায় ন্যারেটস, ইন্ডিকেটস, ডিসক্রাইবস দিতে পারবা। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, এখানে প্রশ্নটা লিখে দিবা। তাহলে দ্য গ্রাফ শোস দিয়ে প্রশ্নে যা আসে তা, যদি আসে দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, দ্য গ্রাফ শোস দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ। দ্য গ্রাফ শোস দ্য মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ। দ্য গ্রাফ শোস দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। পরীক্ষায় প্রশ্নে যেটা আছে সেটা লিখে ফেলবা। কত সাল থেকে কত সাল? 2000 সাল থেকে 2009 সাল, ফ্রম 2000 টু 2019। এটা তুমি দিতে পারো, না দিতে পারো, এটা কোনো ব্যাপার না। এই যে দ্য গ্রাফ শোস দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম 2000 সাল থেকে 2009 সাল। ইন 2000 সালে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটা প্রশ্নে দেওয়া থাকবে। তুমি কিভাবে একটাও মুখস্থ না করে কিভাবে লিখবে সেটা দেখাচ্ছি তোমাকে। দেখো, ইন 2000 কোথায় আছে? এই যে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটা প্রশ্নে লিখে থাকবে, প্রশ্নটা দেখে দেখে লিখে ফেলবা। ওয়াস কত পার্সেন্ট? 0.003%। তোমরা এখন বলবা যে ভাইয়া ইন্টারনেট ইউজার্স বলছেন, প্লোরাল বলছেন, এখানে ওয়াস কেন দিচ্ছেন? নাম্বারটা সিঙ্গুলার, সবসময় অফের আগেরটাই সাবজেক্ট, তাই এখানে ওয়াস হয়েছে। যদি বলো যে দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, তাহলে ওয়াই আর 0.003%। কি বলছি বলো? দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, ওয়াইআর, বাংলাদেশ ওয়াইআর দিতে হবে, ওয়াইআর এত পার্সেন্ট। কেন?
অফের আগেরটাই সাবজেক্ট হলো ইউজার্স প্লুরাল, তাই তোমাকে এটাকে ওয়ার বানাই ফেলতে হবে। কি বানাই ফেলতে হবে? ওয়ার বানাই ফেলতে হবে। 0.003%, এই যে এখানে লেখা আছে তো ওয়ারএস অন্যদিকে কানেক্টর ইন 2002 ইট রোজ, এটি বৃদ্ধি পেয়েছে 1.50%। কিন্তু এই 2000 সাল থেকে 2002 সালে দেখতেছি আমরা বৃদ্ধি পেয়েছে, তাই বললাম এই যে 2000 সাল থেকে 2002 সাল এই 2 বছরের মধ্যে ইন দিস 2 ইয়ার্স, এই 2 বছরে উই সি ইনক্রিজড হিয়ার, উই সি ডেভেলপ হিয়ার, উই সি ইমপ্রুভমেন্ট হিয়ার, উই সি অ্যাডভান্স হিয়ার। এখন তুমি বলবা যে ভাইয়া 2000 সাল থেকে 2009 সাল প্রতিবারই বৃদ্ধি পেয়েছে, তার মানে প্রতিবারই কি উই সি ইনক্রিজড দিবা? না, 2000 সাল থেকে 2009 সাল যে কোনো একবার দিবা, যে কোনো একবার দিবা যে উই সি ইনক্রিজড ইয়ার, উই সি ইনক্রিজড ইয়ার। যদি এখানে হ্রাস পাইতো তাহলে আমরা এখানে কি দিতাম? উই সি ডিক্রিজড ইয়ার। কি দিতাম বলো তো? উই সি ডিক্রিজড ইয়ার। তাহলে যদি বৃদ্ধি পায় উই সি ইমপ্রুভ হিয়ার, যদি হ্রাস পায় তাহলে উই সি ডিক্রিজড হিয়ার। ওকে, আচ্ছা, তাহলে এরপর বলো ইন দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছরে দ্য নাম্বার অফ দ্য ইন্টারনেট ইউজার্স রিচড, বৃদ্ধি পাইছে 2.43%, অ্যাট ইট ওয়েন্ট আপ, এটা বৃদ্ধি পাইছে 3% 2005 সালে, 2005 সালে 3%। ইন দ্য ইয়ার 2007, 2007 সালে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স রোজ 5%, and it was the greatest increase in the number of the internet users। ভাই আবার এটা কি জন্য দিচ্ছেন? দেখো 2000 সাল থেকে 2009 সাল প্রতিবারে অর্ধেক করে বাড়ছে, কিন্তু 2005 সাল থেকে 2007 সাল একেবারে লাভ দিয়া 3 থেকে 2% বাইরে গেছে। অন্যদিকে যেখানে 0.5% করে বাড়ছে, এই জন্য এটা একটু বেশি বাড়ছে, এটা লিখেছি। তোমাদের যদি এটা কঠিন লাগে লেখার দরকার নেই। In the last year 2008, the users of the internet were 5.56%, যেটি ক্লায়েন্ট বৃদ্ধি পেয়েছে 6.17% in the next 1 year। তাহলে এতক্ষণ যা লিখছি এগুলো দেখে লিখলাম। এখন আরো সহজ করে দিই, দেখো আমার দিকে দেখো। In 2000, the number of internet users in Bangladesh was 0.003%, whereas in 2002 the number of internet users in Bangladesh was 1.50%. Next, in 2003, the number of internet users in Bangladesh 2.43%. On the other hand, in 2005, the number of internet users in Bangladesh 3%. দেখে বলে ফেলবা, দেখে। তোমার যদি মনে না থাকে বারবার ইন সাল দিয়ে দাও, ইন সাল কি লিখবা? ইনের পর সাল দিবা, ইনের পর কি দিবা? সাল দিবা। ইন 2000, the number of internet users in Bangladesh was এত %, সেটা তো এখান থেকে দেখে লিখবা, প্রত্যেকটা ভাবে দেখে লিখবা। এখন আমি যদি বারবার বলি এত সালে এত %, কিন্তু মাঝখানে যদি কানেক্টর মোর ওভার, হাউবার, অ্যান্ড, বিসাইড, এগেইন, নট, মাস্ট, অন দ্য আদার হ্যান্ড, ওকে, ওয়ারএস, এগুলো যদি কানেক্টর ইউজ না করো তাহলে তোমার পড়াটা দেখতে ভালো লাগবে না, গ্রাফ সুন্দরভাবে হবে না, সাবলীল একটা প্রেজেন্টেশন হবে না, স্যার তোমাকে কখনোই ফুল মার্কস দিবে না। এবার আসো, এতক্ষণ তো এগুলো দেখে লিখলাম গ্রাফ থেকে। সালও গ্রাফে দেওয়া থাকবে, সাল দেওয়া না থাকলে নাম দেওয়া থাকবে, ফার্মিং, এডুকেশন, রিসার্চ, সাংবাদিকতা, ইন্টেলেকচুয়াল ওয়ার্ডস, নাম দেওয়া থাকবে। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে হাইয়েস্ট নাম্বার 6.17% 2009 সালে, ওয়াইল অন্যদিকে 2000 is the year when the lowest number 0.003%। তাহলে প্রতিটা গ্রাফের হাইয়েস্ট লোয়েস্ট কত সালে কত পার্সেন্ট, নাম কি লিখে দিবা। এবার পুরো গ্রাফটা নিয়ে মতামত। অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, অথবা ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সে দ্যাট। কি বলছি বলো? অ্যানালাইজিং দ্য গ্রাফ উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট, অথবা ফ্রম অ্যান অ্যানালাইটিক্যাল পয়েন্ট অফ ভিউ উই ক্যান সি দ্যাট the internet users of Bangladesh are increasing day by day. The internet users of Bangladesh are increasing day by day। এই মতামতটা এক একজনেরটা এক এক রকম হবে। তাহলে একটা গ্রাফ দিয়ে দুনিয়ার সব গ্রাফ শেখা যায়। গ্রাফ হলো এইভাবে গড়ের মতো দিলে, আর বৃত্তের মতো দিলে সেটা পাই চার্ট, এতটুকুই পার্থক্য। কীভাবে পাই চার্ট লিখবা? বায়ু দূষণের সংজ্ঞা এটা হচ্ছে, আমাদের দেশের মানুষ কে কোন পেশা পছন্দ করে, কে ফার্মিং, কৃষিকাজ, কে ব্যবসা, কে সরকারি চাকরি, কে ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, সাংবাদিকতা, বই আঁকা, ছবি আঁকা, এগুলো।
পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধি, পাসিং রেট, কোন সাবজেক্টে কত পাস করছে, মোবাইল ফোন ব্যবহারকারী, এটাও মোবাইল ফোন ইউজার্স। এরপর হচ্ছে আমাদের দেশের মানুষ কে কোথায় খরচ করে বেশি, খাবারে 25%, কাপড়ে 13%, শিক্ষায় 22%, পাওয়ার মানে বিদ্যুতে 5%, ট্রান্সপোর্ট যানবাহনে 12%, অন্যান্য 8%, সেভিং জমা করে 15%। প্রত্যেকটা গ্রাফ, আমার এই গ্রাফের বাইরে এসএসসিতে একটাও আসবে না, বুঝছো? আবার অনেক সময় এতক্ষণ আমরা পড়ছি যে 1 সালে 1%, এখন দেখো 1 সালে 4%, 1 সালে 4টা, 1 সালে 4টা, বুঝছো? এগুলো সব এখানে দেওয়া আছে। আমেরিকার ইলেকট্রিসিটির উৎস কি 1970 সালে। আমাদের দেশের শিক্ষার্থীরা টাইম এলোকেশন কোথায় কী ব্যয় করে, খেলাধুলায় 5%, রিক্রিয়েশনে 12%, স্টাডিতে 20%, ঘুমে 30%, কলেজে 25%, অন্যান্য 8%। সব গ্রাফ আমার এই গ্রাফের এই বইয়ের বাইরে আর কেউ কোথাও আসবে না। আমাদের পেড বেসের স্টুডেন্টদেরকে এগুলো প্রত্যেকটা আমরা ধরে ধরে হাতে কলমে শেখাই। তোমরা যারা ভর্তি হও নয় তোমরা ভর্তি হয়ে যাইতে পারো আমাদের পেড পেয়েছে, অথবা এই বইটা তোমরা অল্প মূল্যে আমাদের থেকে কিনে নিতে পারো, একেবারে নাম দামে। কমেন্টে বিস্তারিত দেওয়া থাকবে। থিম রাইটিং অর্থাৎ পয়েম থেকে যদি সামারি কিংবা থিম লিখতে বলে কীভাবে লিখবা সেটা আমরা আজকে দেখব। থিম লিখতে হয় 50 শব্দের মধ্যে, নট মোর দেন 50 ওয়ার্ডস। ওরা সেখানে প্রশ্ন ইনস্ট্রাকশন দিয়ে দেয়। প্রথম লাইনটা আমরা এভাবে শুরু করতে পারি, ইন দিস পয়েম দ্য পয়েট হ্যাজ ডিসকাসড অ্যাবাউট, কি নিয়ে ডিসকাস করেছে সেটা টপিক্সটা লিখবা। ফর এক্সাম্পল দিয়ে ইন দিস পয়েম দ্য পয়েট হ্যাজ ডিসকাসড অ্যাবাউট দিয়ে ইম্পর্টেন্স নিয়ে লিখবা, যেটুকু কবিতাটা বলবে। সাপোর্টিং সেন্টেন্স লিখবা 2 থেকে 3 লাইন, সবার শেষে ইন 1 ওয়ার্ড, দাস, ফিনালি, লাস্টলি, ওভারঅল দিয়ে মেন কথাটা লিখে ফেলবা। এটা এমনি এক্সাম্পল দিয়েছি, দাস উইথাউট ড্রিমস লাইফ ইজ ব্যারেন, বোল্ড অ্যান্ড মিনিংলেস। থিম নিয়ে এটা কথা বললাম। তবে যেই থিমগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, প্রত্যেকটা থিম তোমাদেরকে আমরা পড়াবো। আজকে যেই 2টা থিম খুব বেশি গুরুত্বপূর্ণ, ড্রিম নিয়ে আমি তোমাদেরকে একটা কবিতা দিচ্ছি। এখানে প্রত্যেকটা কবিতার আমাদের ড্রিম নিয়ে যে ক্লাসটা পাবা, প্রত্যেকটা কবিতার এসএসসি এর বাইরে অন্তত 10 থেকে 15টা কবিতার সামারি থিম আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ড্রিম, ল্যাংস্টন হিউজেস। আর একটা আছে কিন্তু ড্রিমস লিখেছেন, সেটা কিন্তু ডেভিড হার্বার্ট, ডিএইচ হার্বার্ট, ডিএইচ লরেন্স, ডেভিড হার্বার্ট লরেন্স। আর এটা হচ্ছে ল্যাংস্টন হিউজেস। এটা হচ্ছে স্বপ্ন দেখার ইম্পর্টেন্স নিয়ে, স্বপ্ন দেখার গুরুত্ব নিয়ে। আর ডিএস লরেন্স কিংবা ডেভিড হার্বার্ট যেটা লিখেছে সেটা হচ্ছে স্বপ্ন দেখার ক্লাসিফিকেশন কিংবা প্রকারভেদ নিয়ে। স্বপ্ন 2 ধরনের, একটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আর একটা জেগে জেগে দেখে। তাহলে আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে স্বপ্নের ইম্পর্টেন্স নিয়ে। হোল্ড, সক্রিয় করে আঁকড়ে ধরো। ফার্স্ট, দ্রুত। ড্রিমস, স্বপ্নকে। ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি হারিয়ে যায়। লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবন হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। ডানা ভাঙা পাখি যেমন উঠতে পারে না, তুমি তোমার জীবনের লক্ষ্য পৌঁছাইতে পারবে না। দ্যাট ক্যান নট ফ্লাই, যে পাখি উঠতে পারে না, ব্রোকেন ভাঙা উইংড ডানা বার্ড, ডানা ভাঙা পাখির মতো। কবি আবার একই কথা বলছে, হোল্ড ফাস্ট ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ওয়াইন ড্রিমস গো, স্বপ্ন যদি ভেঙে যায়, স্বপ্ন যদি হারিয়ে যায়, স্বপ্ন যদি না দেখো। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, ব্যারেন ফিল্ড মানে অনুর্বর জমি, যেখানে চাষ হয় না। ফ্রোজেন, ঢাকা থাকে উইথ স্নো। বিদেশে যারা শীতপ্রধান দেশ আছে যেখানে বরফ পড়ে 12 মাস, 8 মাস, 9 মাস, সেখানে মানুষ চাষ করতে পারে না সবসময় বরফের কারণে। সেই জমিগুলো ব্যারেন হয়ে থাকে, অনুর্বর হয়ে থাকে। তুমি যদি স্বপ্ন না দেখো, তোমার অনুর্বর জমিতে যেভাবে ফসল ফলে না, বীজ অঙ্কুরোদ্গমিত হয় না, তোমার জীবনও তেমন কোনো কিছু আসবে না। কবিতা এখানে মূলত স্বপ্ন দেখার গুরুত্ব বলেছেন। যদি তুমি স্বপ্ন না দেখো, তোমার জীবনটার হবে ডানা ভাঙা পাখির মতো। তুমি মুক্ত বিহঙ্গ পাখির মতো তোমার জীবনের লক্ষ্যপানে ছুটে যেতে পারবে না। এক জায়গায় তোমাকে স্থির থাকতে হবে। স্বপ্ন যদি না দেখো, তোমার জীবনটা হয়ে যাবে তুষারে ঢাকা সেই জমির মতো, যেখানে কোনো ফসল জন্মে না, অনুর্বর জমি, ব্যারেন ফিল্ড। স্বপ্ন দেখার গুরুত্ব নিয়ে বলেছেন। থিমটা দিয়েছে দেখো, হিউম্যান লাইফ অ্যান্ড ড্রিম আর ইনসেপারেবলি কানেক্টেড। মানুষের জীবন এবং স্বপ্ন অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। ড্রিমস কিপ হিউম্যানস অ্যালাইভ, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। প্রোভাইড কনসোলেশন ইন টাইমস অফ ডিস্ট্রেস, হতাশার সময় সান্ত্বনা দেয়। উইথাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া, লাইফ ইজ এ ব্যারেন, বোল্ড অ্যান্ড মিনিংলেস, জীবনের কোনো অর্থ নেই স্বপ্ন ছাড়া। মানুষকে আসলে স্বপ্নই বাঁচিয়ে রাখে। মানুষ স্বপ্নের সমান বড়।
কখনো কখনো মানুষ স্বপ্নের চেয়েও বড়। আমাদের জীবনের ব্যর্থতা, হতাশা না পাওয়ার পরে, খুব ইমিডিয়েট ইনস্ট্যান্ট সফল না হওয়ার পরে আমরা আসলে ভেঙে যখন পড়ি তখন বলি যে ওই যে স্বপ্ন, আমি তো ওই স্বপ্নের জন্য পরিশ্রম করছি, আজকের এই হাড় ভাঙা পরিশ্রমগুলো। স্বপ্নগুলো আমাদের বাঁচিয়ে রাখে, উজ্জীবিত করে, কঠোর পরিশ্রমের জন্য তাগাদা দেয়। স্বপ্ন দেখার গুরুত্ব নিয়ে কবি এখানে বলেছেন। তোমরা আমাদের কবিতা নিয়ে একটা ক্লাস দেখবে, একেবারে 10 থেকে 15টা প্রত্যেকটা কবিতারই ক্লাস আমি তোমাদেরকে দিব। রাইটিং পার্টের আরেকটা যে জিনিসটা আমাদের বাকি আছে সেটা হলো রিপোর্ট সেকেন্ড পেপারে। পত্রিকায় যেমন আমাদেরকে প্রতিবেদন লিখতে হয়, রিপোর্ট লিখতে হয়, এখানে এসএসসির যত কবিতা আছে আমি এখানে যতগুলো দিয়েছি এর বাইরে কিন্তু একটাও আসবে না। প্রত্যেকটার থিম আমি সহজভাবে দিয়েছি। রিপোর্ট হচ্ছে সাধারণত পত্রিকায় লিখতে হয়, রিপোর্ট লিখতে হয় পত্রিকায় না। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারও লিখতে হয় পত্রিকায়। যেভাবে একজন সাংবাদিক, রিপোর্টার, প্রতিবেদক প্রতিবেদন লিখে, সেভাবে আসলে এখানে লিখতে হয় প্রতিবেদকের নাম, স্টাফ রিপোর্টার, তারিখ, মেইন ঘটনাটা, হেডিং থাকে। যেভাবে তোমরা পত্রিকায় দেখেছো একটা ঘটনার বর্ণনা, ঠিক সেভাবেই রিপোর্ট লেখার ক্ষেত্রে আই উই ব্যবহার যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। এক্ষেত্রে ইফট এবং দেয়ারের ব্যবহার বেশি করা যেতে পারে। মনে রাখবা যে এইচএসসির যে রিপোর্ট আছে সেখানে তুমি যদি ভালো করতে চাও আই উই ব্যবহার না করে ইট এবং দেয়ার ব্যবহার করবা, প্যাসিভ মোডের ব্যবহার করবা। আই স দ্য বয় ওয়াজ ক্রসিং দ্য রোড না দিয়ে দ্য বয় ওয়াজ সিন ক্রসিং দ্য রোড। যেহেতু আরেকটা ঘটনা, আমি পত্রিকার সাংবাদিক, প্রতিবেদক, রিপোর্টার, স্টাফ রিপোর্টার, আমি যেহেতু আরেকটা ঘটনা দেখে দেখে লিখতেছি, তাহলে সেটা অবশ্যই প্যাসিভ সেন্টেন্স, কারণ ঘটনা তো আমার সাথে হয় নাই। অথবা ইট ওয়াজ সিন দ্যাট দ্য বয় ওয়াজ ক্রসিং দ্য রোড, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে লিখলে তুমি অবশ্যই ফুল মার্কস পাবা। রিপোর্টের প্রথম বাক্যে ঘটনার স্থান, সময়, মূল বিষয়, ঘটনার স্থান, সময়, মূল বিষয় প্রথম বাক্যে লিখে থাকতে হবে। যেমন আমাদের মূল বিষয়টা হলো দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ পটিয়া গভর্নমেন্ট কলেজ, চট্টগ্রাম, 12 ডিসেম্বর, সময়, তারিখ, কলেজ অডিটোরিয়াম। স্থান, সময়, মূল বিষয়। ওকে। রিপোর্টের ক্ষেত্রে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ব্যবহার করা যায়, তবে ঘটনার উপস্থাপনার শুরুতে বলেছি প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করাটাই বেটার, যেন তুমি ভালো নাম্বার পাও। ঘটনার মূল আইডিয়াকে সরাসরি প্রকাশ করতে হবে, ঘুরিয়ে বা অস্পষ্টতা পরিহার করতে হবে। ধরো তুমি রাইট এ রিপোর্ট অন এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট ইন ঢাকা, ঢাকার একটা দুর্ঘটনা নিয়ে বলতে বলছে, তাহলে তোমার নাম, তারিখ, স্থান, মেইন পয়েন্টে প্রথমে লিখে ফেলবা। এটা কখন হয়েছে মেইন পয়েন্টে প্রথমে লিখবা। এরপর সেটা লিখবা যে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, গতকাল একটা দুর্ঘটনা ঘটেছে 1:30 বাজে ময়মনসিংহ শহরের পাশে, রাস্তার পাশে। এ ঢাকা বাউন্ড স্পিডি ট্রাক, ঢাকাগামী একটা দ্রুতগামী যানবাহন, র্যান ওভার দ্য গার্ল, একটা মেয়ের উপর দিয়ে চলে গেছে ওয়াইল শি ওয়াজ ক্রসিং দ্য রোড, সে যখন স্কুল থেকে ফিরে আসছিল, রাস্তা পার হচ্ছিল। হার হ্যাড ওয়াজ ক্রাশড আন্ডার দ্য হুইলস অফ দ্য ট্রাক, ট্রাকের ভিতরে তার মাথা থেতলে গিয়েছে। অল দিস হ্যাপেন ইন ইনস্ট্যান্ট, হঠাৎ সব ঘটে গেল। ইট ইস রিপোর্টেড দ্য চাইল্ড নেম, স্বপ্ন নামে এক বাচ্চা বলতেছে, ডটার অফ ইসমাইল হোসেনের মেয়ে, ওয়াজ এ স্টুডেন্ট অফ লোকাল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল রিডিং ইন ক্লাস 10। ইট ইস রিপোর্টেড দ্যাট, বলা হয়েছে যে, প্রতিবেদনে বলা হয়েছে যে মেয়েটা মারা গেছে সেটা হলো স্বপ্না, ইসমাইল হোসেনের মেয়ে, ওখানকার লোকাল প্রাইমারি স্কুলের ক্লাস 3-র একটা ছোট্ট বাচ্চা। Soon after the accident, a lot of people from the neighborhood rushed to the spot. আশেপাশের জায়গা থেকে সেখানে মানুষ ভিড় করেছে, but the killer truck managed to escape the meantime. এমন সময় ড্রাইভার পালিয়েছে। Finding the victim dead lying in a pool of blood, people become agitated. Consequently, the traffic in the road stopped several hours. কিছুক্ষণের জন্য থেমে গেছে গাড়ি। অর্থাৎ একটা দুর্ঘটনা তুমি লিখবা পত্রিকায় যেভাবে লিখে থাকে আর কি। এরপর ড্রাগ এডিকশন নিয়ে লিখবা, যদি ড্রাগ এডিকশন বলে, মাদকাসক্তি নিয়ে। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল নিয়ে একটা প্রতিবেদন। আমি এখানে টোটাল 9-10টা প্রতিবেদন দিয়েছি, এর বাইরে এসএসসি পরীক্ষার একটাও আসবে না। ডেঙ্গু ফিভার, এটা বেশি ইম্পর্টেন্ট যেহেতু এখন বেশি হচ্ছে। গার্মেন্ট ফ্যাক্টরিতে আগুন ধরেছে, সেটা 21শে বইমেলার ভ্রমণ নিয়ে। এরপর স্টুডেন্টস ফেলিউর ইন ইংলিশ, ইংরেজিতে কেন শিক্ষার্থীরা ফেল করে। স্লাম ডোয়েলার্স, বস্তির বাসিন্দারা এবং তাদের জীবন ছলা কীভাবে হয়। এই 9টা রিপোর্ট তোমরা পড়ে যাও, সেখান থেকে তোমরা ভালো করতে পারবা। তাহলে মাত্র 1 ঘন্টারই কম সময়ের ক্লাসে আমরা তোমাদেরকে এইচএসসির রাইটিং পার্টের 80 নাম্বার ক্লিয়ার করে দিয়েছি। কীভাবে তোমরা ভালো করবা, কীভাবে ভালো নাম্বার পাবা, প্রত্যেকটা একটা প্র্যাকটিসও করে দিয়েছি। এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে জানাবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমাদের মানিক্স ইংলিশ লাভার্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। এই ক্লাসটা ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিবা। তোমরা যদি এইচএসসির ইংরেজিতে ভালো একটা মার্কস পেতে চাও, 180 মার্কস তুলতে চাও, আমাদের মানিক্স ইংলিশ লাভার্সের অসাধারণ পেট বেছে ভর্তি হয়ে যাও, অথবা
তোমরা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে তোমরা ভালো করতে পারো। আর এই অসাধারণ বইটা যদি কারো লাগে, নামমাত্র মূল্যে পেয়ে যাবা। কেমন লেগেছে ক্লাসটা জানাবা অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।